নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। পরাজয় অবশ্যম্ভাবী, সেটা বোধহয় বুঝতে পেরেছে তৃণমূল। তাই এমন এমন পদক্ষেপ তারা করছে যেগুলোকে দেখলে পরে মনে হবে যে দেওয়াল লিখনটা স্পষ্ট পড়তে পারছেন তৃণমূলের নেতারা। দুদিন আগে তৃণমূলের সমাজ মাধ্যমের ইনচার্জ তমলুকের প্রার্থী দেবাংশু পোস্ট করলেন রেখা পাত্রকে নিয়ে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রেখা পান, দিদির খাবেন আর মোদির গুণ গাইবেন, এটাই ছিল নির্যাস। কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আধার কার্ডের শেষ 4টে নাম্বার, এগুলো ব্যক্তিগত তথ্য পাবলিক ডোমেনে তুলে ধরেছিলেন ভাইপো ব্রিগেডের অন্যতম এই যুবা নেতা। কয়েক লক্ষ ভোটে হারবেন নিশ্চিত জেনে রাখুন, আমার দর্শকরাও জেনে রাখুন, অভিজিৎ বাবুর কাছে কয়েক লক্ষ ভোটে হারবেন। কতটা নত্যসত্ত্ব জ্ঞান লোপ পেলে একজন দলিত গরিব কন্যার প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে নস্যাৎ করবার জন্য এই ধরনের কথা সমাজ মাধ্যমে বলতে হয়। যদিও আমি শুনলাম প্রবল প্রতিবাদের মুখে রণে ভঙ্গ দিয়েছেন এই তরুণ তুর্কিটি, সমাজ মাধ্যমের দেওয়াল থেকে মুছে দিয়েছেন পোস্ট। ব্লান্ডার নাম্বার 1, রেখা পাত্র প্রার্থী হতেই ঠক 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 করে কাঁপুনি ধরেছে। শুক্রবার বসিরহাট শহরে 3 কিলোমিটার পদযাত্রা করলেন শুভেন্দু। রেখা পাত্র ছিলেন। উপচে পড়া ভিড়, আবার তার মধ্যে মুসলমান ভাই বোনদের একটা অংশ জড় হয়েছিল। দেয়াল লিখন পড়া উচিত তৃণমূলের। তারপর শুভেন্দু যে কথাগুলো বলছেন যে সরকার ক্ষমতায় আসলে, মানে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারে ডিএ দেয়া হবে রাজ্য সরকারের কর্মচারীদের। প্রতি বছর নিয়ম করে এসএসসি টেট পরীক্ষা হবে এবং ওয়েমার্কশিট জালিয়াতি রুখতে যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি শূন্য পদে নিয়োগ হবে। পরিযায়ী শ্রমিকদের এখানে কাজের বন্দোবস্ত করার চেষ্টা ত্রুটি রাখা হবে না এবং পরিশেষে যেটা আমার আপনার সবার যন্ত্রণার একটা অংশ, সেটা হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের মনোপলি। ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে একাধিক বন্টন সংস্থা বিদ্যুৎ পরিষেবা দেয়, কিন্তু কলকাতা এবং বৃহত্তর কলকাতায় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন জ্যোতিবাবুর সময় থেকে মৌরসি পাট্টা চালাচ্ছে এবং ইউনিট পিছু বিদ্যুতের মাসুল এদের অনেক বেশি। মনোপলি হলে যা হয়, শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন এখানে বিদ্যুৎ ক্ষেত্রে প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। কেন একা সিএসসি এখানে বিদ্যুতের ডিস্ট্রিবিউশন দেখবে? আরো কোম্পানি আসুক, মানুষকে বেছে নেওয়ার সুযোগ দেয়া হোক। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি দপ্তরের সামনে ধর্নায় বসেছিলেন বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ করে, এক রহস্যময় কারণে তিনি ধর্না প্রত্যাহার করেন। এখন সিএসসির সঙ্গে হবনমিং 300 কোটি টাকার কাছাকাছি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সিএসসি দিয়েছে। কেন দিয়েছে? বিনিময়ে কি পাবে? উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে কেউ তো এদেরকে টাকা দেয়নি। ডিআর লটারি টাকা দিয়েছে লটারির মৌরসি পাট্টা চালাবে, যাতে রাজ্য প্রশাসন বেনিয়ম দেখলেও চোখ বন্ধ করে থাকে। অন্যান্য রাজ্যে লটারি নিষিদ্ধ। স্যান্টিয়াগো মার্টিন
গ্রেপ্তার পরোয়ানা করেছেন। তিনি এখানকার শাসক দলের ব্লু আইড বয়। সিএসসি এত মধু কিসের? ওই একটাই, আমি যা ইচ্ছা করব বিদ্যুতের মাসুল নিয়ে, সরকার কিছু বলবে না, আর সাধারণ মানুষের তো প্রতিবাদ করার জায়গাটাই নেই। এখানেই শুভেন্দু ধরেছেন এবং স্বাগত জানাই। বিজেপি ক্ষমতায় আসলে সম্ভব হলে যেন প্রথম দিনেই এই মৌরসি পাট্টা ভাঙার উদ্যোগ নেওয়া হয়। এনাফ ইজ এনাফ। আমি এটাকে বলবো শুভেন্দুর গ্যারান্টি। শুভেন্দু এমনি এমনি বলছে না, এটা তো পরিবারবাদী দল নয়, নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়েই শুভেন্দু বলেছে। এবং মাতৃশক্তির জন্য লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দেয়া হয় সেই টাকা পরিমাণ বাড়ানো হবে। এতে শাসক দল এই কথাগুলো শাসক দলের কে ভয় পাইয়ে দিচ্ছে। দেখুন, যখন শুভেন্দু গ্যারান্টি দিচ্ছে যে সরকার তৈরি হলে, বিজেপির সরকার তৈরি হলে রাজ্যে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কর্মচারীদের হারে ডিএ দেওয়া হবে, এর একটা প্রভাব পড়বেই পড়বে। কতদিন হয়ে গেল বলুন তো ছেলে মেয়েগুলো চাকরি না পেয়ে পথের ধুলোয় বসে আছে, আর শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই। প্রতি বছর এসএসসি টেট পরীক্ষার যে প্রতিশ্রুতি, এরও একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। তার উপর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 31শে মার্চ প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকে, তারপরে বহরমপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছেন, লোক কোথায়? হাতোকার তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা বৈভবের আস্ফালন দেখবেন, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চ্যাটাং চ্যাটাং কথা শুনবেন, যে কথাগুলোর মধ্যে সত্যের কণামাত্র নেই। আসলে কায়দা করে অসত্য ভাষণ দেওয়াটা রপ্ত করে নিয়েছেন এরা, আর কথায় কথায় লোককে চ্যালেঞ্জ জানান। আমি শুনলাম রেডিওতে বিজ্ঞাপন চলছে, যদি তৃণমূলের প্রার্থীদের ভোট দেন গ্যারান্টি দিচ্ছি 2024 ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। অভিষেকের গলা বেশি আসছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের সঙ্গে দিল্লির লড়াই, আমরা ভেবেছিটা কি পশ্চিমবঙ্গ কি সব থেকে স্বতন্ত্র? আবাস যোজনার টাকার যেটা বরাদ্দ কেন্দ্রীয় দেবে, রাজ্যও দেবে, কিন্তু ওই লুটের টাকাটা উদ্ধার করতে হবে আর অভিযুক্তদের শাস্তি দিতে হবে। রাজ্য সরকার নাম কেনবার জন্য বাজার থেকে লোন নিয়ে আবাস যোজনায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেবেন, টাকার উৎস কোথায়? ঋণ করতে হবে তো, রাজস্ব তো নেই, কলকারখানা তো নেই। মুখ্যমন্ত্রী নিজের মনে আছে বিগত 13 বছরে তিনি কটা কলকারখানার উদ্বোধন করেছেন? বরঞ্চ টাটার ফ্যাক্টরি ভেঙে গুড়িয়ে দিয়ে ওখানে সর্ষের চাষ করিয়েছিলেন। তাহলে টাকা দেবেন ঘোষণা করছেন, আবার বাজার থেকে লোন নেবেন, একে প্রায় 6 লক্ষ কোটি টাকার উপর দেনা, আবার লোন নিলে মাথার উপর পুঞ্জীবিত দেনা বাড়বে। যে শিশু ভূমিষ্ঠ হবে আজকে রাত্রে বা আগামী কোনো এক সকালে, তার মাথায় ঋণের বোঝার অঙ্ক বাড়বে। প্রধানমন্ত্রী বিজেপির প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে বলেছিলেন যে ইডি এই রাজ্য থেকে 3000 কোটি টাকার মতো উদ্ধার করেছে, সেই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি আইনজ্ঞদের পরামর্শ দিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন বলেছিলেন। এবং অমৃতা রায়কে বলেছিলেন আপনি এটা বলুন মানুষকে। তৃণমূল বলছে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, কেন এসব কথা বলছেন? নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর ওদের বিজ্ঞাপনে বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জমা পড়বে অ্যাকাউন্ট। আমি জানি না এটা কি নির্বাচনের বিধিভঙ্গ নয় কি, আমি জানি না, কেউ আমাকে কারেক্ট করে দেবেন। কিন্তু সেখানেও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে আবাস যোজনার টাকা ডিসেম্বরে
প্রথম কিস্তি উপভোক্তারা পেয়ে যাবেন যদি তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয়। এটাও তো একটা প্রতিশ্রুতি। আবাস যোজনা তো সরকারি প্রকল্প। তাহলে নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেলে এই ধরনের প্রতিশ্রুতির কথা কি বলা যায়? কমিশন বিচার করবেন। আমার মনে একটু সংশয় আছে, আমি জানি না বলা যায় কি বলা যায় না, কিন্তু এটা প্রতিশ্রুতিরই নামান্তর। আর নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে। তাহলে তৃণমূলের মূল অস্ত্র কি? যে কেন্দ্রীয় বঞ্চনা। ভাবুন তো, 21 সালের পর থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র, 100 দিনে দিচ্ছে না, আবাস যোজনায় দিচ্ছে না। কেন্দ্রের দাবি হাজার হাজার কোটি টাকা ভুয়ো জব কার্ডের মাধ্যমে লুট করা হয়েছে। একই আবাস যোজনার ক্ষেত্রেও কেন্দ্র ডাইরেক্টিভ দিয়েছে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন হবে। যতক্ষণ না অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন হচ্ছে 100 দিনের মজুরির বকেয়া টাকা রাজ্য দিয়ে দিক, তারপরে কেন্দ্র এটাকে রিএম্বার্স করবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের এই ডাইরেক্টিভকে স্বাগত জানিয়েছেন। আর 100 দিনের কাজের প্রকল্পে যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কলকাতা হাইকোর্ট যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন তার মধ্যে তার প্রমাণ আছে। আগে টাকা উদ্ধার করুন, দোষীদের শাস্তি দিন। আর যে টাকা উদ্ধার হবে তা দিয়ে আবাস যোজনার উপভোক্তাদেরও টাকা দেওয়া যাবে, 100 দিনের যারা মজুরি পাননি তাদেরকেও মজুরি মিটিয়ে দেওয়া যাবে। অর্থাৎ যে ফলস ন্যারেটিভ তৃণমূল তৈরি করার চেষ্টা করছে, কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা, মানুষ কিন্তু নিচ্ছে না। মানুষ জানে যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানাতে সংগঠিত হয়েছে বিগত 12-13 বছর। শিক্ষক, অশিক্ষক, প্রাথমিক শিক্ষক, মিড ডে মিলের চাল চুরি, খাদ্যচোর বালু যাকে সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক বলা হচ্ছে, গরু, কয়লা, বালি, পাথর খাদান, কিচ্ছু বাদ নেই। সর্বভুকের মতো এরা সবকিছু থেকে কাটমানি খেয়েছে, কমিশন খেয়েছে, লুটে পুটে সাফ করে দিয়েছে বাংলা। এটা মানুষ বুঝছেন। তাই এদেরকে টাকা দিলে আবার তো টাকা লুট হবে, গ্যারান্টি কোথা? আমার আপনার টাকা। এই টাকা তো 35টা প্লট বেচে আসেনি। এটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় যে সেখান থেকে সেই সম্পত্তি বিক্রি করে এটা টাকা দিচ্ছে। আমার আপনার করের টাকা যদি বেহাত হয়, যদি লুটেরাদের হাতে যায়, তাহলে টাকা দেওয়া হবে কেন? আগে টাকা উদ্ধার করুন, দোষীদের শাস্তি দিন, রাজ্য সরকার উদ্যোগ নিক, তারপরে টাকার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, জানেন তো, দেয়াল লিখনটা খুব স্পষ্ট যে পরাজয় বিপর্যয় অবশ্যম্ভাবী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় লাইন মেনে চলে যে টিভি চ্যানেল, TV9, এই নিউজ 18 পর্যন্ত 25টা আসন দিয়েছে। প্রশান্ত কিশোর, তেজস্বী, অভিষেককে নাম না করে বলেছেন টবে লাগানো গাছ, বলেছেন তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী। আবার রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করায় মহিলা ভোটারদের মধ্যেও একটা ব্যাপক অভিঘাত তৈরি হয়েছে। তাই তারা এখন এপ্রিল মাসে গোড়া থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো 500 থেকে 1000, 1000 থেকে 1200, 1250 বোধহয়। এই মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। আরে লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত প্রকল্প ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে। কল্যাণ ব্রতী রাষ্ট্র ভাবনায় মানুষের হাতে নগদ তুলে দেওয়ার যে অর্থনৈতিক মডেল, সেটা অনেকে সমর্থন করেন। আপনি নতুন কিছু করছেন না। এগুলো করেন বলে কি র্যাম্প্যান্ট করাপশন করার ছাড়পত্র পাওয়া যায় নাকি? তেলেঙ্গানার দিকে তাকিয়ে দেখুন কি পরিণতি হয়েছে কেসিআরে। আপনার থেকে কম সামাজিক কর্মসূচি চালাননি, কিন্তু ওই সেখানেও ভাই ভাতিজাবাদ, মেয়ে ছেলে ভাইপো ছাড়া কিছু বোঝেন না, ক্ষমতা থেকে উদাও হয়ে গেছে। এক জিনিস তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু কেন্দ্রীয় বঞ্চনা এই আর্তনাদ করে এবার আর চিরে ভিজবে না। তারপর কিছু
দুষ্কৃতীকেও নির্বাচন কমিশন প্রিভেন্টিভ ডিটেনশন তুলে নেবে বলে খবর। বিভিন্ন জায়গায় যারা সব সম্পদ, ইতিমধ্যে এনআইএ তলব করেছে মেদিনীপুরের অনেককে। সবজান্তা মুখপাত্র আর্তনাদ করছেন যে বিজেপির কথায় এনআইএ চলছে। আয়কর দপ্তর ছানবিন শুরু করেছে। অনেক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, কখনো মমিনপুরে, কখনো চেতলাহাটে। ছোট বিশ্বাসের বাড়িতে 71 ঘন্টা তল্লাশি করেছে আয়কর দপ্তর। ইডি তলব পাঠাচ্ছে মহুয়া মৈত্রকে, সিবিআই ঢুকে পড়েছে, চন্দ্রনাথ সিনহাকে পাঠাচ্ছে। কখন কি হয় ভাব। একে তো ফাগুন মাস, দারুণের সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এই কি জানি কি হয় এই ভাবনাতেই আতঙ্কের প্রহর করা শুরু হয়েছে। তাই বিপর্যয় অবশ্যম্ভাবী। এই প্রতিবেদন শেষ করবো একটা খবর দিয়ে। প্রথমে সোমেন মিত্র, অজিত পাঁজা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছবি তুলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেই দণ্ডায়মান হতেন সেই ভদ্রলোক। তারপর কিছুদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘোরাঘুরি করলেন। শুভেন্দু তখন তৃণমূলে। শুভেন্দু বলে দিয়েছিলেন, আমি আপনার জন্য কিছু করতে পারবো না, আপনি বলেন যে অভিষেকের কাছে যান। এটা 2015-16 কথা। তারপরে তিনি অভিষেকের ঘনিষ্ঠ হয়ে পড়লেন। এবারের নির্বাচনে কিছুই জোটেনি, তাই বলছেন কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত। এমন নাকি কেঁদেছেন বালিশ ভিজে গেছে চোখের জলে। খুব আশা করেছিলেন ভদ্রলোক উপনির্বাচনে টিকিট পাবেন, সেটাও পেলেন না। এখন জনে জনে বলে বেড়াচ্ছেন সুচিত্রা সেনকে জেতাতে হবে। এত বড় দুর্ভাগ্য আমাদের। মানে সুচিত্রা সেন উপমা, কার কথা বলছেন বুঝতেই পারছেন আপনারা। শুভেন্দুর খুব ঘনিষ্ঠ দু একজনের সঙ্গে ঘন ঘন ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, যদি দাদা ক্ষমা ঘেন্না করে তাকে আবার নিয়ে নেয়। তো এরকম অনেক আছে। বড়নগরে দেখুন উপনির্বাচনে, যেখানে তাপসবাবু 36,000 ভোটে জিতেছিলেন 21 সালে পার্ল মিত্রকে হারিয়ে, যদিও 2016 বিজেপি 9% ভোট পেয়েছিল, 2021 সেটা বেড়ে দাঁড়ায় 31%। তাপসবাবুর ভোট বেড়ে দাঁড়ায় 53%, 36,000 ভোটে জিতেছিলেন। তাপসবাবু বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতা প্রার্থী হয়েছেন। রাজনৈতিক প্রার্থীর জন্য সওয়াল করেছিলেন পার্থভৌমিক সুজিত বসুরা। অঞ্জন পাল নপাড়া দাদাবাই সঙ্গের পুজোর উদ্যোক্তা, বড়নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইন কাউন্সিল, সোমেন মিত্রর খুব ঘনিষ্ঠ ছিলেন, দক্ষ সংগঠক বলে এলাকায় খ্যাতি আছে। তাকে মুখ্যমন্ত্রী ফোন করে বলেছেন যে অভিনেত্রীকে জেতাতে হবে। দেখুন, এই অভিনেত্রী বাঁকুড়াতে দাঁড়িয়েছিলেন, কিন্তু শম্পা দরিপা ওনাকে হারিয়ে দেন। শম্পা দরিপা ভেবেছিলেন টিকিট পাবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে ওনার সঙ্গে দেয়াল লিখন শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত পেলেন না। সায়ন্তিকা পেলেন, সায়ন্তিকাকে হারিয়ে দিলেন শম্পা দরিপা। এটাই অনেকে বলেন। আবার সায়ন্তিকা বড়নগরে এসে দাঁড়িয়েছে। সংগঠন হয়তো তৃণমূলের আছে, কিন্তু সহস্র ফাটল। দেখুন, স্বাধীনতার পর থেকে 14 বার ওখানে বামমেনা ছাড়া কেউ জেতেনি। 72-এ সিপিআই শিবপদবাবু হারিয়েছিলেন জ্যোতিবাবুকে। তারপর 2011 পর্যন্ত টানা বামপন্থীরা আরএসপি জিতত। তারপর টানা 3 বার তাপসবাবু তৃণমূলের টিকিটে। এবার সায়ন্তিকা। এবার লড়াই কিন্তু সহজ নয়। বিপক্ষে ডাকাবুকো সজল ঘোষ আর তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। খেলা জমে উঠেছে, দেখা যাক কি হয়।